হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। পর্ষদের টেস্ট পেপার বেরিয়ে গেছে মাধ্যমিক পরীক্ষার্থী 2025-এর জন্য। মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপার সলভ ফর 2025। প্রথম যে ম্যাথের কোশ্চেন আছে 374 পাতায়, 374 পাতার ম্যাথের কোশ্চেন দিয়ে আমরা স্টার্ট করছি। পর্ষদের টেস্ট পেপার বেরিয়ে গেছে, পর্ষদের টেস্ট পেপারের সলিউশন শুরু করছি। প্রথম ম্যাথের কোশ্চেন আছে 374 পাতায়। তাহলে আজকের থেকে ফার্স্ট ক্লাস পর্ষদের টেস্ট পেপার সলিউশন। প্রথম যে স্কুলটা আছে ভিটি রোড গভর্নমেন্ট, ওকে, সাবজেক্ট ম্যাথামেটিক্স, 374, পেজ নাম্বার 374, একের দাগে একের থেকে এমসিকিউ। যতগুলো পর্ষদের টেস্ট পেপারে ম্যাথামেটিক্সের কোশ্চেন আছে খুব দ্রুত আমরা প্রত্যেকটা টেস্ট পেপার প্রথমত শর্ট কোশ্চেন গুলো সলভ করবো, তারপর বড় কোশ্চেনও সলভ করবো। ওকে, তাহলে শর্ট কোশ্চেন সলভ স্টার্টিং শুরু করছি। দেখো, প্রথমটা বলেছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলে 8.25%। আচ্ছা, আসল মনে করো x টাকা, তাহলে সুদ হয়ে যাচ্ছে আসলে 8.25%, মানে 8/25। সময় বলেছে 4 বছর। তাহলে বলছে বার্ষিক সুদের হার কত হলে, সুদের হার যদি আমরা 8% ধরে নিই, এইটা হচ্ছে সুদ আমরা জানি 8x/25। তাহলে এটা হচ্ছে পিআরটি, এইটা একভাবে সুদ পেলাম, আর একভাবে সুদ নির্ণয় করছি PRT/100 করে একভাবে সুদ নির্ণয় করছি। দুভাবে সুদটা একই টাকার একই সময়ের একই সুদের হারে, তাহলে দুটো সমান হবে। এই যে পি মানে আসলটা x ধরেছি, আর সুদের হার 8%, টি মানে 4 বছর বাই 100। এটা কেটে দিলে 4 × 25 104 হয়ে যাচ্ছে। ওপরে 4 নিচে 4 কেটে গেল, x কেটে গেল, তাহলে r = 8 চলে আসছে। সুদের হার 8%। দেখে নাও, সহজ ক্যালকুলেশন। সুদের হার আসছে 8%। কোন অপশনে আছে? অপশন ডি 8%। একের দাগে একেরটা প্রথম, অপশন ডি 8%। আচ্ছা, একের দাগে দুইয়েরটা কি বলেছে দেখো। নেক্সট বলেছে kx² - 5x + k দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় বাস্তব ও সমান, k এর মান কি হবে? kx² - 5x + k, kx² - 5x + k = 0। বীজদ্বয় বলেছে বাস্তব ও সমান, তাই তো? বাস্তব ও সমান হলে কি হয়? নিরূপক 0 হয়। বলেছে বীজদ্বয় বাস্তব ও সমান হলে নিরূপক 0 হয়। নিরূপক 0 মানে এখানে b এর মান হচ্ছে -5, b এর মান এখানে -5, তাহলে নিরূপকের মান কত? এই যে b² - 4ac, 4a, a এর মানও k আর c এর মানও k, নিরূপকের মান 0, তাহলে এটা 25 হয়ে গেল। 25 - 4k² = 0, তাহলে -4k² = -25, মাইনাস মাইনাস ক্যান্সেল হলে k² = 25/4, রুট করলে উভয় দিকে +-5/2 অ্যান্সার আসছে। দেখো k এর মান +-5/2। এবার অপশন দেখো কি আছে। অপশন এখানে আছে +-5/2, অপশন বি তে আছে, তাহলে অপশন বি সঠিক উত্তর। এইভাবে ক্যালকুলেশনটা করতে হবে। অপশন বি +-5/2। এটা তোমরা রাফলি ক্যালকুলেশন করবে বা পেজের পাশে ডান দিকে রাফটা করতে পারো, কিন্তু অ্যান্সারটা এইভাবে প্রপার দাগ নাম্বার দিয়ে অ্যান্সার লিখলেই হবে। ঠিক আছে, 3-এর দাগেরটা দেখো। 3-এর দাগের কি বলেছে? দুটি সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফল যথাক্রমে 36 বর্গ সেমি ও 25 বর্গ সেমি। দুটো সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে প্রথম ত্রিভুজের একটি বাহু 9 সেমি এবং দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ আছে ক্ষেত্রফল। এর একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা মনে রাখতে হবে, যেটা তোমাদের প্রয়োগের জন্য যেটা ইম্পর্টেন্ট, যেটা প্রয়োগও পড়ে থাকে, যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বা ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল অনুরূপ বাহুগুলির বর্গের সঙ্গে সমানুপাতি হয়। ঠিক আছে, তাহলে এই যে ত্রিভুজ, এই একটা ত্রিভুজের ক্ষেত্রফল যেটা অন্য ত্রিভুজের ক্ষেত্রফল, এটা কত বলা আছে, আমরা ডাইরেক্ট ক্ষেত্রফলটাই বসাচ্ছি। এখানে ক্ষেত্রফল বলা আছে যে কত, অনুরূপ বাহুগুলির বর্গের সঙ্গে সমানুপাতি হয়। তাহলে কি কি ক্ষেত্রফল আছে? ক্ষেত্রফল বলা আছে 36 আর 25, একটা 9 সেমি। মনে করো যে এই যে ত্রিভুজ এবিসি, মনে করো ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ ডিইএফ, এইগুলো মনে করো ক্ষেত্রফল। এইটা যদি এবি বর্গ আর এবির অনুরূপ বাহু যদি ডি হয়, এবির সঙ্গে অনুরূপ বাহু যদি ডি হয়, এটা d², এরকম হয়ে যায়। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রফলটা কি বলেছে? এবিসি এর ক্ষেত্রফল কত বলেছে? প্রথম বাহু একটা, যেটা ক্ষেত্রফল বলে দিয়েছে 36 আর 25, তাহলে এটা 36 হয়ে যাচ্ছে আর এটা 25 হয়ে যাচ্ছে। ঠিক আছে, ক্ষেত্রফলটা অনুরূপ বাহুর বর্গের সঙ্গে সমানুপাতি হয়। তাহলে এখানে বলেছে একটা বাহু কত, এখানে বলেছে প্রত্যেক বাহু দৈর্ঘ্য 9 সেমি, তাহলে এটা 9² হয়ে যাবে, 9² 81 হয়ে যাচ্ছে বাই ডিই। তাহলে ডি কত হয়ে যাচ্ছে? এটা d², তাহলে d² হয়ে যাচ্ছে
এই যে 81 ইন্টু 25 বাই 36, 36 হয়ে গেলে কত হচ্ছে 81 ইন্টু 25 বাই 36। আচ্ছা 9 দিয়ে 9 9 81, 4 9 36। আচ্ছা তাহলে ডি স্কোয়ার কত হচ্ছে 225 বাই 4, তার মানে ডি কত হয়ে যাচ্ছে 15/2, প্লাস মাইনাস 15, পজিটিভটা গ্রাহ্য হবে, 7.5 চলে আসছে। দেখো 7.5, ঠিক আছে, 15কে 2 দিয়ে ভাগ করলে 7.5। কোন অপশনে আছে অ্যান্সারটা 7.5? এটা অপশন বি তে আছে। প্রসেসটা দেখে নাও খুব ভালো করে। অপশন বি তে আছে 7.5, তিনেরটা অপশন বি 7.5 আসছে। অপশন বি 7.5 সেমি। 4 দেখো, তিনেরটা আছে অপশন বি 7.5 সেমি। সাইন থিটা প্লাস কস থিটার মান ক্ষুদ্রতম হবে কখন? সাইন থিটা প্লাস কস থিটার মান ক্ষুদ্রতম হবে, ক্ষুদ্রতম মানটা কত? সাইন থিটা প্লাস কস থিটার ক্ষুদ্রতম মানটা কত? থিটার মানটা যদি 0 থেকে 180 ডিগ্রির মধ্যে হয়, থিটার মানটা যদি 0 থেকে 180 ডিগ্রির, 0 থেকে 90 ডিগ্রির মধ্যে হয়, তাহলে এর ক্ষুদ্রতম মানটা কত হবে? ঠিক আছে, ক্ষুদ্রতম মান নির্ণয় করতে হবে। দেখো আমরা কি জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এটাকে যদি আমরা প্রকাশ করি এইভাবে যে এ প্লাস বি হোল স্কোয়ার সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার, এটা স্কোয়ারে আসছে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2 সাইন থিটা কস থিটা, তাই তো? এবার 2 সাইন থিটা কস থিটা যে কোনো কিছুর বর্গ, এইটা এই যে 2 সাইন থিটা এইটা এই আকারে এলো, ঠিক আছে। আবার দেখো এই যে সাইন থিটা প্লাস কস থিটা, এই যে কোনো কিছুর বর্গ, এটা গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0 হয়ে যায়, যে কোনো কিছুর বর্গ গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0 হয়ে যায়। তাহলে এইটা ইজ ইকুয়াল টু আমাদের 1 আসছিল, এইটা যে কোনো কিছুর বর্গ, ঠিক আছে, যে কোনো কিছুর বর্গ, বা এটা এ মাইনাস লিখে আমরা এটা প্লাস করে নিচ্ছি। তাহলে এটা যে কোনো কিছুর বর্গ হয়ে গেলে সেটা যে কোনো কিছুর বর্গ মানে 0 বা 0 হচ্ছে বড়, তাই তো? তাহলে এর সঙ্গে কিছু একটা মান অ্যাড করে তবে এইটা আসছিল। তাহলে নিশ্চয়ই এই যে সাইন থিটা কস থিটাটা এটা যদি সরিয়ে দেওয়া হয়, এটা লেস দ্যান ইজ ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে, লেস দ্যান ইজ ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে। এবার এইটা যেহেতু গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, এটা গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0 এর ক্ষুদ্রতম মান কত হয়ে যাবে? 2 সাইন থিটা কস থিটা লেস দ্যান ইজ ইকুয়াল টু 1। তাহলে দেখো এইটা হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা, এইরকম আসছে, এটা গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। এবার দেখো এখান থেকে আমরা সেম কন্ডিশন পেয়ে যাচ্ছি, এখান থেকেও সেম কন্ডিশন পেয়ে যাচ্ছি যে এইটার মান হয়ে যাচ্ছে 1, এটার মান 1, এখানে মাইনাস পুট করলে এটা মাইনাস হয়ে যাচ্ছে, যে সাইন থিটা কস থিটার মানটা ওখানে ওদিকে গিয়ে মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, যে 2 সাইন থিটা কস থিটা লেস দ্যান ইজ ইকুয়াল টু 1। এবার এইটা আমরা কিভাবে অ্যাপ্লাইটা করব? তাহলে দেখো এবার সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কয়ারটা আমরা লিখছি, এটার মান কত? সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা, এইটার মান হয়ে যাচ্ছে 1, এইটার মানটা 1 হয়ে যাচ্ছে, ঠিক আছে, এইটার মান হয়ে যাচ্ছে 1। আর এইটার মানটা, যে এইটার মানটা, এর মানটা কত? এর হচ্ছে লেস দ্যান ইজ ইকুয়াল টু 1, এর মানে বৃহত্তম মান 1 হতে পারে, আর প্রথম মানটা তার চেয়ে অনেকটা কম। বৃহত্তম মান হতে পারে 1, সবচেয়ে বড় মান হতে পারে 1, ক্ষুদ্রতম মানটা হতে পারে তার চেয়েও কম, তাই তো? ক্ষুদ্রতম মান যেহেতু তার চেয়েও কম হতে পারে, তাহলে আমরা অনেকটা ক্ষুদ্রতম মানের দিকেই যাব, সবচেয়ে ক্ষুদ্রতম মান ধরে নেবো এটার ক্ষেত্রে। সবচেয়ে ক্ষুদ্রতম মান ধরে নিলে এখান থেকে দেখো যত ক্ষুদ্রতম মানই আসো এখান থেকে, তাহলে ক্ষুদ্রতম মানের জন্য এখানে 0 আসবে, নেগেটিভ মান হয় না এখানে, যেহেতু 0 থেকে 90 এর মধ্যে, ঠিক আছে, 0 থেকে 90 এর মধ্যে। তাহলে এখানে যেটা আসছে, তাহলে সাইন থিটা প্লাস কস থিটার ক্ষুদ্রতম মান কত হয়ে যাচ্ছে? এটা 1ই চলে আসছে, দেখো 1 চলে আসছে, 1 অ্যান্সার চলে আসছে। দেখো সাইন থিটা কোস, এটা অপশন বি তে 1 আছে, অপশন বি তে 1 আছে, অপশন বি অ্যান্সার হবে, অপশন বি সঠিক উত্তর 1। দেখো এখান থেকে বুঝতে পারলে কি এটার মানটা 1, এবার এর মানটা বলছে এই যে লেস দ্যান ইজ ইকুয়াল টু 1 হয়, তো 2 সাইন থিটা কস থিটার মান যেহেতু লেস দ্যান ইজ ইকুয়াল টু 1 হয়, 0 থেকে 90 ডিগ্রির মধ্যে রেঞ্জটা পাশে দেয়া আছে তোমাদের কোশ্চেনে, দেখবে যে কোনো কিছু অপেক্ষকের মান 0 থেকে 90 ডিগ্রির মধ্যে সবচেয়ে মিনিমাম মান, কিন্তু যদিও সাইন থিটার মান -1 থেকে 1 এর মধ্যে হয়, এক্ষেত্রে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে ক্ষুদ্রতম মান হচ্ছে 0। তাহলে ক্ষুদ্রতম মান যেহেতু 0, তাহলে আমরা এটাকে 0 হিসাবেই নেব, 0 হিসাবে নিয়ে নিলে এইটা ইজ ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে, তার মানে এর রুট করলে 1ই আসছে, নেগেটিভ মান এখানে গ্রাহ্য নয় যেহেতু। নেক্সট দেখো 4 হলো 5 কি বলেছে? একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ r/2 একক, তির্যক উচ্চতা 2 এর হলে সমতলের ক্ষেত্রফল কত? আচ্ছা ব্যাসার্ধ r/2, সূত্র হচ্ছে পাই r ইন্টু r প্লাস এল, পাই r, ব্যাসার্ধ r/2,
তাহলে আর এর জায়গায় আর বাই টু, ঠিক আছে, আর আর প্লাস এল, তাহলে আর প্লাস এল মানে এখানে আর বাই টু প্লাস এল হবে, আর বাই টু প্লাস এল এর মান 2l, তাই তো, এল এর মানটা 2l বলে দিয়েছে। তাহলে বেশ কতগুলো অপশন আছে, এত বর্গ একক হবে, তার সঙ্গে কোনটা ম্যাচ করছে দেখো, যতগুলো অপশন আছে। আমরা এখান থেকে যদি পাই, এখান থেকে যদি এই 2 আছে এখানে, আমরা যদি পাই আর এখানে গুণ করে পাই আরটা কমন আকারে রাখি আর 2টা যদি ভেতরে গুণ করে দিই, এটা হচ্ছে আর বাই 4 প্লাস এল হয়ে যাচ্ছে। 2 কেটে গিয়ে পাই আর রেখে দিলে আর বাই 4 প্লাস, এটা কোনো অপশন আছে কি দেখো, আর বাই 4 পাই আর, ইয়েস, এটা অপশন বি তে আছে, দেখো অপশন বি তে আছে এটা। তাহলে অপশন বি তে হয়ে যাচ্ছে পাঁচেরটা অপশন বি, পাই আর ইন্টু আর বাই 4 প্লাস এল বর্গ একক, ঠিক আছে, এইটা আছে দেখো পাঁচেরটা। নেক্সট দেখো ছয়েরটা কি বলছে, 6 7 xy 10 14 সাজানো আছে, তথ্যগুলি ঊর্ধ্বক্রম ছোট থেকে বড় আকারে সাজানো আছে, মধ্যমা 15 হয়, তাহলে x প্লাস y কত? 6 7 xy 10 14, 6 7 xy 10 14 ছোট থেকে বড় আকারে সাজানো আছে, এদের মধ্যমা কত বলে দিয়েছে, ঊর্ধ্বক্রমে সাজানো আছে মানে ছোট থেকে বড়, মধ্যমা হচ্ছে 15। এখানে জোড় সংখ্যক পদ আছে 1 2 3 4 5 6, 6টা পদ আছে, 6টা পদ যেহেতু আছে তাহলে মাঝের দুটো পদ, সেই দুটো পদের সমষ্টি বাই 2 মধ্যমা, আমরা অনেকবার বলেছি এর আগে এই দুটো পদ, তাহলে x প্লাস ওয়াই বাই 2 ইজ ইকুয়াল টু মধ্যমা কত বলেছে 9, তাই তো, মধ্যমা বলা আছে না 15। আচ্ছা, এটা 15 হয়ে গেলে তাহলে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কত, 15 দুগুণে 30 হয়ে যাচ্ছে, x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 30। দেখো তাহলে 30 কোন অপশনে আছে, x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 30 অপশন সি তে আছে, ছয়েরটা অপশন সি, x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 30 সঠিক উত্তর। একের দাগের হলো দেখো, এবার দুইয়ের দাগে যাবো। দুইয়ের দাগের এক একটা কি বলেছে, একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% হলে n বছর পর জনসংখ্যা কত হবে? n বছর পর জনসংখ্যা হবে পি ইন্টু, দেখো এখানে লিখছি পি ইন্টু, বাড়ছে যেহেতু প্লাস 2% হারে 2r বাই 100 পাওয়ার n, এটা কেটে গেলে 50 হয়ে যাচ্ছে, তাহলে পি ইন্টু 1 প্লাস r বাই 50 তার পার n, পি ইন্টু 1 প্লাস r বাই 50 তার পার n, এতজন, সহজ, ঠিক আছে। দেখো শুধুমাত্র একটা কাটাকাটি হলো, তাছাড়া কিছুই না। নেক্সট দেখো দুইয়েরটা কি বলেছে, শূন্যস্থানের দুইয়েরটা বলে দিয়েছে x প্লাস 2x মাইনাস 3 এর মধ্য সমানুপাতে x হলে x এর মান কত হবে? তাহলে x প্লাস 2 আর x মাইনাস 3 মধ্য সমানুপাতে x যদি হয়ে যায়, আমরা মধ্য সমানুপাতে x নিচ্ছি, এইভাবে তো আমরা প্রকাশ করতে পারি। প্রকাশ করলে কোনাকুনি গুণ করছি, x স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হচ্ছে, x প্লাস 2 ইন্টু x মাইনাস 3, এইটা গুণ করলে x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3x মাইনাস 6 ইজ ইকুয়াল টু x স্কোয়ার, x স্কোয়ার কেটে গেল, মাইনাস x মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0, তাহলে মাইনাস x ইজ ইকুয়াল টু 6, x ইজ ইকুয়াল টু মাইনাস 6 আসছে, x ইজ ইকুয়াল টু মাইনাস 6। দ্বিতীয়টা দেখো x এর মান হতে হবে মাইনাস 6, শূন্য স্থানে আসছে মাইনাস 6। তিনেরটা কি বলছে, তিনের বলে দিয়েছে দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটির সর্বাধিক সংখ্যায় ব্যাসটি সাধারণ স্পর্শক থাকে। ছেদ বা স্পর্শ করেনি, এইরকম আছে, এটাও করেছি আগে অনেকবার, একবার একটা স্পর্শক, দুটো স্পর্শক হলো, এটা 3টি স্পর্শক, এটা 4টি স্পর্শক, দুটো সরল সাধারণ স্পর্শক, দুটো তির্যক সাধারণ স্পর্শক। যে স্পর্শকের একই দিকে দুটো বৃত্ত থাকে সেই দুটো সরল সাধারণ স্পর্শক, এই স্পর্শকটা, এই দুটো স্পর্শকের এর দুটো বৃত্তই নিচের দিকে, এই স্পর্শকের দুটো বৃত্তই উপর দিকে, তাহলে এই দুটো হলো এই যে মার্ক করা গোল দুটো, এই দুটো সরল সাধারণ স্পর্শক, আর এই যে মার্ক করা যেটা এইটা তির্যক সাধারণ, আর এইটা তির্যক সাধারণ স্পর্শক, ঠিক আছে। যদি সেপারেটলি বলতো কটি সরল কটি তির্যক, দুটি সরল দুটো তির্যক, ছেদ বা স্পর্শ না করলে, ঠিক আছে। তাহলে সর্বাধিক সংখ্যা 4টি সাধারণ স্পর্শক থাকতে পারে, সাধারণ মানে সরল তির্যক দুটোই অন্তর্ভুক্ত হবে তার মধ্যে, ঠিক আছে। একটি টাওয়ারের উচ্চতা 100√3 মিটার, একটি টাওয়ারের উচ্চতা বলে দিয়েছে 100√3 মিটার। আচ্ছা, টাওয়ারের পাদবিন্দু থেকে 100 মিটার দূরে একটি বিন্দু থেকে টাওয়ারের চূড়ার উন্নতি কোণ, টাওয়ারের উচ্চতা এইটা মনে করো উচ্চতা 100√3, এটা মনে করো 100 মিটার দূর, এখান থেকে এই 100√3, এখান থেকে এই উন্নতি কোণটা থিটা চেয়েছে, এটা থিটা, তাহলে এইটা 100√3 সহজ অঙ্ক, আর এইটা 100, তাহলে ট্যান থিটা কত,
লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 100√3, ভূমি হচ্ছে 100, এটা কেটে গেল, তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু √3 হয়ে যাচ্ছে। তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু tan কত মান √3, 60 মান, উভয় দিক দিয়ে tan উঠে গেলে থিটার মান 60 ডিগ্রি হয়ে যাচ্ছে, থিটার মান 60 ডিগ্রি। তাহলে বলেছে যে এখানে জিজ্ঞাসা করছে টাওয়ারের চূড়ার উন্নতি কোণ কত, টাওয়ারের চূড়ার উন্নতি কোণ শূন্যস্থানে হয়ে যাবে 60 ডিগ্রি। 5 দেখো। নেক্সট বলছে 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন। 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ, 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন কত হবে? গোলকের আয়তনের সূত্র 4/3 পাই r কিউব, সেখানে শুধুমাত্র মানটা বসাবো আর কিছুই না, 4/3 পাই r কিউবে মানটা বসাবো, তাহলে 4/3 পাই 2r তার হোল কিউব এত ঘন একক, তাহলে হয়ে যাচ্ছে 4/3 পাই 8r কিউব। কিছু কাটছে না, 4 আসছে 32/3 পাই r কিউব ঘন একক, ঘন একক হবে এখানে 32/3 পাই r কিউব ঘন একক। ঠিক আছে, দেখো 32/3 পাই r কিউব ঘন একক। আচ্ছা, এখানে যে শূন্যস্থান দেওয়া আছে তার আয়তন 2r একক ঘন বিশিষ্ট। আচ্ছা, 32/3 পাই r কিউব, এটা ঘন একক দিতে হবে কারণ এককটা শূন্যস্থানের পরে লেখা নেই। এই যে এককটা, ঘন এককটা যদি শূন্যস্থানের পরে দেওয়া থাকতো এই যে এত ঘন একক, তাহলে এককটা দিতে হতো না, কিন্তু শূন্যস্থানে কোনো একক দেওয়া নেই, তাহলে এককটা মেনশন করতে হবে। আচ্ছা, এবার বলেছে x1 x2 xn সংখ্যাগুলির গড় x বার হলে 2a/3 x1, আচ্ছা এরকম আছে 2a/3 x2 2a/3 এর গড় কত সেটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখো তাহলে এই যে x1 x2 প্লাস xn পর্যন্ত সংখ্যাগুলোর গড় x বার, ঠিক আছে, তাহলে এদের গড় কত হবে? এই যে 2a/3 x1 প্লাস 2a/3 x2 এইরকম করে গিয়ে 2a/3 xn পর্যন্ত n, এদের গড় কত হবে? 2a/3 কমন নিয়ে নাও, তাহলে হয়ে যাচ্ছে x1 প্লাস x2 প্লাস xn বাই n, এইটা হয়ে যাচ্ছে, তাহলে এইটার মান কত? x বার, তাহলে হয়ে যাচ্ছে 2a/3 x বার, এটাই রেজাল্ট। দেখো তাহলে শূন্যস্থানে হয়ে যাবে 6টা 2a/3 x বার, ঠিক আছে, 2a/3 x বার, এটাই রেজাল্ট হবে। ঠিক আছে, এবার দেখো শূন্যস্থান কোণগুলো হয়ে গেল, এবার সত্য মিথ্যায় যাব। দেখে দেখে একটা সত্য মিথ্যার কি বলেছে। প্রথমটা, কোন যৌথ ব্যবসায় 3 বন্ধুর মূলধন 200 টাকা, 150 টাকা, 250 টাকা, একই সময় পরে তাদের মূলধনের অনুপাত, আচ্ছা সময় এখানে নেই, একই সময় পরে মানে সময়টা আলাদা আলাদা করে উল্লেখ নেই, তাহলে মূলধনের অনুপাতেই যেটা নির্ণয় করে যেটা হবে, যদি চেক টেক আসে তাহলে 200 150 250, 200 150 250, এটাকে সিম্পলিফাই করে যেটা দেওয়া আছে সেটা যদি আসে সত্য, যদি না আসে মিথ্যা। 50 দিয়ে ভাগ করছি 4 3 5 4:3:5, এবার কত দেওয়া আছে দেখো, এটা যদি দেওয়া থাকে তাহলে সত্য হবে, যদি না দেওয়া থাকে মিথ্যা হবে। এখানে দেওয়া আছে 4:5:3, অন্য দেওয়া আছে, তাহলে প্রথমটা হয়ে যাচ্ছে মিথ্যা, 5টা মাঝে আছে। ঠিক আছে, নেক্সট দেখো এরপর বলেছে x² প্রপোর্শনাল yz, y² zx, z² xy, তবে ভেদ বিভক্ত তিনটির গুণফল 1, এটা সত্য হতে পারে। আচ্ছা, x² প্রপোর্শনাল yz, তাহলে আমরা নিতে পারি x² = k1 yz, k1 যেখানে অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এবার দেখো y² আর z², y² প্রপোর্শনাল zx, আমরা নিতে পারি y² = k2 zx, আর z² প্রপোর্শনাল yz zx xy, তাই তো, তাহলে আমরা নিচ্ছি z² = k3 xy। এই যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, তিনটাকে গুণ করে দিচ্ছি, গুণ করলে কি হবে, বাঁ দিকে x² y² z², এটা k1 k2 k3 yz zx xy, তিনটে হলো। তাহলে এটা দেখো, এই যে k1 k2 k3 মান কত, k1 k2 k3 মান
হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এখানে এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে, ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার হয়ে যাচ্ছে, জেড জেড গুণ করলে জেড স্কোয়ার হয়ে যাচ্ছে। ওপর নিচ সেম পদ কেটে গিয়ে 1 আসছে, তাহলে ভেদ ধ্রুবক তিনটের গুণফল 1 এলো, তাহলে এটা সত্য। দেখো ভেদ ধ্রুবক তিনটের গুণফল এটা আমরা দেখিয়ে দিয়েছি, এটাই বলেছে যে ভেদ ধ্রুবক তিনটের গুণফল 1, তাহলে যেটা বলেছে সেটা সত্য হচ্ছে। নেক্সট দেখো এরপর বলেছে 5 সেমি ও 3 সেমি ব্যাসার্ধের দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হবে 2 সেমি। একটা বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি, তার মানে সেটা একটু বড় হবে, আর একটা বৃত্তের ব্যাসার্ধ 2 সেমি, সেটা একটু ছোট হবে, 5 সেমি 2 সেমি। এরা বহিঃস্পর্শ করেছে, বহিঃস্পর্শ মানে এই যে চিত্রটা, এটা তো বহিঃস্পর্শের চিত্র, ঠিক আছে। এটা 5 সেমি আর এটা 2 সেমি যদি হয়, আমরা আগেও বলেছি দুটো বৃত্ত বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হয় তাদের ব্যাসার্ধের যোগফলের সমষ্টিটা, তাদের সেইটা হয় যোগফল করে যতটা হবে সেইটাই হচ্ছে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব। আর অন্তঃস্পর্শ করলে তাদের ব্যাসার্ধের বিয়োগফলটা হবে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব। কিন্তু এখানে বহিঃস্পর্শ করে অন্তঃস্পর্শের কন্ডিশন বলেছে। এখানে বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হবে 5 সেমি 3 সেমি, 8 সেমি দূরত্ব হয়ে যাচ্ছে, কিন্তু 2 সেমি বলা আছে, ঠিক আছে। যদি বলতো অন্তঃস্পর্শ তখন 5 - 3 2, তখন ঠিক ছিল, তাহলে এক্ষেত্রে এটা মিথ্যা হয়ে যাচ্ছে। বোঝা গেল কি কারণে মিথ্যা? টোটাল দূরত্ব 8 সেমি হয়ে যাচ্ছে কেন্দ্রদ্বয়ের মধ্যে, কিন্তু বলা আছে এখানে 2 সেমি। নেক্সট দেখো sin 12 - cos 78 সরলতম মান 1। এই যে sin 12 - cos 78, এটা মিথ্যা। হ্যাঁ, sin 12 cos 78টাকে আমরা লিখতে পারি cos 90 - 12 লিখতে পারি তো, তাহলে এটা sin 12 হয়ে যাচ্ছে cos 90 - থিটা sin থিটা, আবারও sin 12 sin 12 প্লাস মাইনাস কেটে গিয়ে 0 হয়ে যাচ্ছে, কিন্তু বলা আছে 1, তাহলে এটাও মিথ্যা। কেউ যদি এটাকে 78 রেখে এই যে 12টাকে 90 - 78 ঘোরাতো দুটো, তাহলেও হতো, দুটোই কষে চলে যেত, কষে কষে কেটে যেত। এবার দেখো 5 আর 6, 5 কি বলেছে? 16 15 17 তথ্যের সংখ্যাগুলোর মান 15 হলে এক্স এর মান হবে 15 বলেছে। আচ্ছা 16 15 তথ্যটা দেখো আমরা নিচ্ছি, এটা মুছে। 16 15 17 কি তথ্য আছে এখানে? 16 15 17 16 15 এক্স, 16 15 17 16 15 এক্স, তারপরে 6টা হলো 16 15 17 16 15 এক্স, 19 14 17 19 14 17। আচ্ছা সবচেয়ে এটা তাহলে সংখ্যাগুরু মান বলেছে তাই তো নাকি? এখানে বলেছে তথ্যের সংখ্যাগুরু মান 15। হ্যাঁ, সংখ্যাগুরু মান মানে যে মানটা সবচেয়ে বেশি বার উল্লেখ থাকে সেটা সংখ্যাগুরু মান। এটাকে ছোট থেকে বড় সাজিয়ে নিই, যে 9টা মান আছে, সবচেয়ে ছোট হচ্ছে 14, 15 কটা আছে? একটা দুটো, তারপর আমরা এক্সট্রা নিচ্ছি। 16 কটা আছে? এরপর একটা দুটো 16, এই যে 1 2 দুটো 16। 17 কটা আছে? 17 ও দুটো, 1 2 3 4 5 6 7 8, আর একটা 18 নেই 19, 9টা হয়ে গেল। এখানে দেখো 15 দুবার 16 দুবার 17 দুবার, তাহলে এক্স এর মানটা যেটা হবে সেটাই সংখ্যাগুরু মান হয়ে যাবে। বলেছে 15 সংখ্যাগুরু মান যদি এক্স এর মান 15 হয়, তাহলে 15 3 হয়ে যাচ্ছে, তার মানে সত্য। 15টা এক্স যদি 15 হয় তাহলে 3টে 15 হয়ে যাচ্ছে, তার মানে সংখ্যাগুরু মান 15, তাহলে এটাই বলা আছে, তার মানে সত্য হয়ে যাচ্ছে এটা। নেক্সট দেখো কি বলেছে, নেক্সট বলে দিয়েছে 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের ক্ষেত্রফল 392 পাই বর্গ সেমি। 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট অর্ধগোলকের ক্ষেত্রফল ক্যালকুলেশন করে আমরা দেখছি, দেখো অর্ধগোলকের ক্ষেত্রফল কত আসছে। 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ অর্ধগোলকের হচ্ছে কি চেয়েছে? অর্ধগোলকের 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট অর্ধগোলকের 3 পাই r স্কয়ার, তাহলে 3 পাই r স্কয়ার মানে 7 স্কয়ার, এত বর্গ সেমি হবে। 3 পাই r স্কয়ার নিরেট অর্ধগোলকের ক্ষেত্রে হয় 3 পাই r স্কয়ার। যদি নিরেট না হতো, ফাঁপা হতো, তখন কিন্তু 2 পাই r স্কয়ার হয়ে যেত, ঠিক আছে। এটা 3 পাই r স্কয়ার হয়ে যাচ্ছে, 3 পাই r স্কয়ার বর্গ সেমি। এবার গুণ করলে কত আছে দেখো, 3 পাই r স্কয়ার যেহেতু আসছে 49 × 3 পাই × 7 স্কয়ার 49, এত বর্গ সেমি। 3 9 27 7, আর থেকে 2 3 4 12, 147 পাই বর্গ সেমি আসছে। এটা এককটা বর্গ সেমি হবে, কিন্তু এখানে বলা আছে 392 আসার কথা নয় এখানে।
392 বাই বলা আছে 7 সেমি থেকে ব্যাসার্ধ বিশিষ্ট নিট অর্ধগোলকের ক্ষেত্রফল এত বর্গ সেমি, এইটাই আসছে, তাহলে এটা মিথ্যা হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখে নাও মিথ্যা। নেক্সট দেখো, এবার আমরা 4 দাগের কোশ্চেনে যাবো, যেগুলো 2 নম্বরের কোশ্চেন, 2 নম্বর করে যেগুলো আছে সেগুলোই যাবো। চারের দাগের একেরটা, 4 দাগের একের কি বলা আছে? 4 দাগের একের বলা আছে প্রতি বছর জনসংখ্যা r% বৃদ্ধি হলে n বছর পর জনসংখ্যা হয় p। n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল? আমরা ধরে নিচ্ছি n বছর পূর্বে জনসংখ্যা ছিল, বসে দেখাতে হবে এটা, ধরি n বছর পূর্বে জনসংখ্যা ছিল x জন, আর এটা আমরা ধরে নিলাম, ধরি n বছর পূর্বে জনসংখ্যা ছিল x জন। ঠিক আছে, এটা ধরে নিলাম আমরা। আচ্ছা, এবার জনসংখ্যা প্রতি বছর r% হারে বৃদ্ধি পাচ্ছে, বলছে প্রতি বছর বৃদ্ধি হলে n বছর পর জনসংখ্যা হয় p জন। তাহলে r% হারে প্রতি বছর বৃদ্ধি পেলে n বছর পর জনসংখ্যা হবে r% হারে প্রতি বছর, n বছর পূর্বে এত ছিল, তাহলে সেই সময় যে ছিল r% হারে প্রতি বছর বৃদ্ধি পেলে n বছর পর জনসংখ্যা ইকুয়াল টু কত? x ইন্টু x জন ছিল ধরে নিয়েছি 1 প্লাস r/100 টু দি পাওয়ার n এতজন। প্রদত্ত আছে n বছর পর জনসংখ্যা p জন, তাহলে শর্ত অনুসারে ওইটা ইকুয়াল টু p, তাই তো? শর্ত অনুসারে এইটা ইকুয়াল টু p হয়ে যাবে। অতএব শর্ত অনুসারে x ইন্টু 1 প্লাস r/100 আর n ইজ ইকুয়াল টু p। অতএব x ইজ ইকুয়াল টু p বাই 1 প্লাস r/100 টু দি পাওয়ার n, বা x ইজ ইকুয়াল টু, এটা উপরে গেলে p ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার -n। উত্তর লিখবে, অতএব কি ধরেছিলাম আমরা, যে n বছর পূর্বে জনসংখ্যা x জন, অতএব n বছর পূর্বে জনসংখ্যা p ইন্টু 1 প্লাস r/100 তারপরে -n এতজন। n বছর পূর্বে জনসংখ্যা এইটা। ঠিক আছে, দেখে নাও, n বছর পূর্বে জনসংখ্যা এতজন ছিল। একেরটা হয়ে গেল, দেখো সহজ অঙ্ক দিয়েছিল ছোট। নেক্সট দেখো, এবার 2 এর অঙ্কে যাচ্ছি, প্রসেসটা দেখে নাও খুব ভালো করে। দুইয়েরটা বলেছে, কি বলা আছে, একটি অংশীদারি ব্যবসার সমীর, ইদ্রিস ও অ্যান্টনির মূলধন অনুপাত দেওয়া আছে, বছরের শেষে 3700 টাকা লাভ হলে সমীরের লাভ কত? অংশীদারি ব্যবসায় সমীর, ইদ্রিস, তাই তো? ইদ্রিস ও অ্যান্টনি, সমীর, ইদ্রিস ও অ্যান্টনির মূলধনের অনুপাত, ইজ ইকুয়াল টু 1/6:1/5:1/4, 1/5:1/4। এটাকে যদি আমরা সরল অনুপাতে প্রকাশ করি, 5 6 30, 4 5 6 লসাগু সবসময় হয়, মনে রাখবে, 4 5 6 লসাগু হয় 60, 4 5 6 লসাগু হয় 60। ঠিক আছে, এবার 60 দিয়ে আমরা যদি প্রত্যেকটাকে গুণ করে দিই, এইটা হয়ে যাচ্ছে 10, 6 10 60, এটাকে 12, 5 12 60, 4 15 60, এইটা আসছে। ঠিক আছে, তাহলে বছরের শেষে কত লাভ হয় অংশীদারি ব্যবসায়? বছরের শেষে মোট লাভ 3700 টাকা। বছরের শেষে মোট লাভ 3700 টাকা। অতএব লভ্যাংশ থেকে
কাজটা কিন্তু আসলে এইখানটাই, প্রত্যেকটাকে তার লসাগুর মান দিয়ে গুণ করে এই যে ভগ্নাংশ আকারে আছে, ভগ্নাংশ আকারে রেখে ক্যালকুলেশন করলে কিন্তু অনেকটা জটিল ক্যালকুলেশন হবে। এটাকে সরল অনুপাতে সরল আকারে নিয়ে চলে আসা। এই যে যেগুলো হরে আছে যে তিনটে মান, তাদের লসাগু করে প্রত্যেকটাকে, এই যে আনুপাতিক মান তো প্রত্যেকটাকে আমি গুণ ভাগ করতেই পারি, একই সংখ্যা দিয়ে গুণ ভাগ করতে পারি যেহেতু আনুপাতিক মান। তাহলে প্রত্যেকটাকে 60 দিয়ে গুণ করে সরল আকারে প্রকাশ করে নেবে, পূর্ণ সংখ্যায় নিয়ে চলে যাবে। ঠিক আছে, তাহলে এইখানে কিন্তু অঙ্কটার বেশিরভাগ কাজটা হয়ে গেল। হ্যাঁ, এবার মোট লাভ এত টাকা হলে সমীরের লাভ হবে, অতএব লভ্যাংশ থেকে সমীর পাবে বা সমীরের লাভ। সমীর পাবে, সমীরের আনুপাতিক মান কত? সমীর প্রথমে আছে 10, তাহলে 10 বাই কত হবে? তিনটের সমষ্টি 10 + 12 + 15 ইন্টু 3700 এত টাকা। তাহলে 10 বাই 30 37 ইন্টু 3700 টাকা, এটা গিয়ে 100 হয়ে যাচ্ছে, এটা তাহলে 1000 টাকা পাবে। তাহলে লিখবে স্টেটমেন্ট, লিখবে স্টেটমেন্ট প্রত্যেকটা অঙ্কের অবশ্যই লিখবে, 2 নম্বর করে যে সমস্ত অঙ্ক থাকবে প্রত্যেকটা অঙ্কের উত্তর অবশ্যই লিখবে। এখানে লিখবে সমীরের লাভ 1000 টাকা। ঠিক আছে, উত্তর লিখবে সমীরের লাভ 1000 টাকা, এটা 1000 টাকা উত্তর আসবে। সমীরের লাভ 1000 টাকা। নেক্সট দেখো, এরপর 3 দাগের অঙ্কে যাচ্ছি আমরা। 3 দাগের অঙ্ক কি বলছে? বলছে ax² + bx + c দ্বিঘাত সমীকরণের একটি বীজ অপরের দ্বিগুণ। তাহলে একটা প্রমাণ করতে বলেছে। ax² + bx + c = 0। ধরি একটি বীজ আলফা, অতএব অপর বীজ = 2 আলফা। একটি বীজ আলফা ধরে নিয়েছি, অপর বীজ 2 আলফা, তাহলে বীজের যোগফল কত হবে? আলফা প্লাস 2 আলফা, এখান থেকে হয়ে যাবে -b/a। অতএব 3 আলফা -b/a, বা আলফা -b/3a, আর বীজের গুণফল আলফা × 2 আলফা c/a, বা 2 আলফা স্কয়ার c/a, বা আলফা স্কয়ার c/2a, বা আলফার মান কত এখানে? -b/3a তার স্কয়ার c/2a, বা এটা বর্গ করলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, এটা স্কয়ার করলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, থেকে যাচ্ছে b² / 9a² c/2a। তাহলে এখানে কি হচ্ছে? একটা a যদি কেটে দিই চলে আসছে b² / 9a c/2, কোনাকুনি গুণ করলে, অতএব কোনাকুনি গুণ করলে 2b² = 9ac। দেখো প্রমাণিত হয়ে গেল, একদম সহজ করে প্রমাণ করে দেওয়া আছে। 2b² = 9ac প্রমাণিত। ঠিক আছে, 2b² = 9ac প্রমাণিত। নেক্সট দেখো, 3 দাগের হয়ে গেল, এবার 4 দাগে যাবো আমরা। দেখো, প্রত্যেক ক্লাসে আমরা যেভাবে উল্লেখ করি, যে সমস্ত স্টুডেন্ট আমাদের সাপোর্টে আছে সেই রকম কিছু স্টুডেন্টের আমরা নাম নিয়ে থাকি। এর আগে আমরা আজকে পর্ষদের ক্লাস প্রথম স্টার্ট করেছি, এবিটিএ এর আগে করেছিলাম। এবিটিএ তে অনেক স্টুডেন্ট কমেন্ট করেছে, এবং আমাদের সাপোর্টিভ কিছু স্টুডেন্ট যারা কমেন্ট করেছে তাদের মধ্যে অনিক দত্ত, তাদের মধ্যে আছে অদ্রিজা বোস, তাদের মধ্যে আছে নন্দিনী বেরা, আর তাদের মধ্যে আছে মোহনা পাত্র। ঠিক আছে, তো এদের মতো তোমরা আরো যারা নতুন দেখছো, তোমরাও আমাদের সাপোর্ট করতে থাকো, বিভিন্ন কমেন্ট করে থাকো, কিভাবে ইমপ্রুভ করা যায় সেগুলো আমাদের জানাতে থাকো, বিভিন্ন সাজেশন তোমরা দিতে পারবে, সাজেশন দিতে থাকো। পরবর্তীকালে আমরা তোমাদেরও নাম নিতে চাই, এবং তার সাথে সাথে কমেন্টের পাশে তোমাদের নামটা মেনশন করো। ওকে, আচ্ছা দেখো, ক্লাসে ফিরছি। 4 দাগের এখানে কি বলেছে? এরপর যেটা বলা আছে, 3টি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রান্তীয় পদ দুটি দেয়া আছে, মধ্য সমানুপাতি কত? আচ্ছা, দুটি প্রান্তীয় পদ কত কত? PQR আর PR/Q। সহজ অঙ্ক, দেখো P × Q × R ও PR/Q।
ধরি মাঝের পদটি, তাই তো, হলে মধ্য সমানুপাতি মাঝের পদ। ধরি মধ্য সমানুপাতি কোনটা ধরবে, এমন কিছু ধরতে হবে যেন, মানে যেগুলো থাকবে সেরকম কিছু ধরা যাবে না। এখানে পি কিউ আর আছে, পি কিউ আর ধরা যাবে না, পি কিউ আর বাদে অন্য কিছু করতে হবে। ধরি মধ্য সমানুপাতি এক্স, অতএব পি কিউ আর ইজ টু এক্স, এক্স ইজ টু পি আর বাই কিউ। অতএব পি কিউ আর বাই এক্স ইজ ইকুয়াল টু এক্স বাই পি আর বাই কিউ। কোনাকুনি গুণ করলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা গুণ হয়ে গেলে পি কিউ আর ইন্টু পি আর বাই কিউ, কিউ কিউ কেটে গেল, বা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা হয়ে যাচ্ছে পি আর তার হোল স্কোয়ার, যে দুটো পি দুটো আর, অতএব এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস পি আর। এইটা আসছে দেখো, এখানে পজিটিভই আছে। এখানে কি বলেছে, এখানে কিছু কন্ডিশন দেওয়া আছে, নিশ্চয়ই ধনাত্মক দেওয়া আছে, ধনাত্মক দেওয়া আছে, তাহলে ঋণাত্মকটা গ্রাহ্য নয়, ঋণাত্মক যেহেতু গ্রাহ্য নয়, এখানে ধনাত্মক দেওয়া আছে, অতএব এখানে শুধুমাত্র এক্স ইজ ইকুয়াল টু পি আর হবে। উত্তর লিখবে নির্ণয় মধ্য সমানুপাতি পি আর, এটা স্টেটমেন্টটা লিখবে, প্রত্যেক অঙ্কের উত্তর অবশ্যই লিখবে, নির্ণয় মধ্য সমানুপাতি এখানে লিখবে পি আর, উত্তর কিন্তু প্রত্যেকটা অঙ্কের অবশ্যই লিখতে হবে। এবার দেখো 5-এর দাগে যাচ্ছে, নির্ণয় মধ্য সমানুপাতি পি আর, এটা উত্তর লিখবে। 5-এর দাগে কি বলেছে দেখো, বলা আছে ত্রিভুজ পি কিউ আর এর পরিবৃত্তের কেন্দ্র ও পি কিউ আর এর সমদ্বিখণ্ডক বৃত্তকে এস বিন্দুতে ছেদ করে। ত্রিভুজ পি কিউ আর এর পরিবৃত্তের কেন্দ্র ও, তাই তো, ত্রিভুজ পি কিউ আর এর পরিবৃত্তের কেন্দ্র ও পি কিউ আর এর সমদ্বিখণ্ডক বৃত্তকে এস বিন্দুতে ছেদ করে। পি কিউ আর, এইটা মনে করো পি কিউ আর, পরিবৃত্তের কেন্দ্র কিউ কোণের সমদ্বিখণ্ডক, পি কিউ আর কিউ কোণের সমদ্বিখণ্ডক বৃত্তকে এস বিন্দু, মানে বাইরে গিয়ে এস বিন্দুতে ছেদ করছে। এস কিউ আর 35, এইটা মনে করো এটা সমদ্বিখণ্ডক, এইভাবে মনে করে যাচ্ছে, এটা এস বিন্দুতে ছেদ করলো, বৃত্তকে এস বিন্দুতে ছেদ করলো। আচ্ছা, পরিবৃত্ত অঙ্কন করলে আমরা কিভাবে করি, পরিবৃত্ত অঙ্কন করলে আমরা অন্তর্বৃত্ত অঙ্কন করলে কোনকে সমদ্বিখণ্ডিত করতে হয়, আর পরিবৃত্ত অঙ্কন করলে বাহুকে সমদ্বিখণ্ডিত করে পরিবৃত্ত অঙ্কন করতে হয়, ঠিক আছে। আচ্ছা, এস বিন্দু ছেদ করলো। এবার বলেছে এস কিউ আর 35, এস কিউ আর এইটা সমদ্বিখণ্ডক যেহেতু বলেছে, এই দিকটা 35 হলে এইটাও কিন্তু 35 হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আর বলেছে পি আর কিউ 32, পি আর কিউ এই কোণটা, পি আর কিউ এই কোণটা বলে দিয়েছে 32, ঠিক আছে। কি চেয়েছে দেখো এখানে, কিউ এস আর, কিউ এস আর এর মান চেয়েছে, কিউ এস আর, কিউ এস আর এই কোণটার মান চেয়েছে। আচ্ছা, এখানে দেখো এই যে এটা আমরা পেয়ে যাচ্ছি 35, 35, 70, আর এটা 32, তাহলে কত হয়ে যাচ্ছে, 70 আর 32 102 ডিগ্রি। 102 ডিগ্রি যদি হয়ে যায়, তাহলে এই ত্রিভুজের তিনটে কোণ 180, তাহলে এই কোণটার মান কত, 180 মাইনাস 102 78 ডিগ্রি। তাহলে এইখানে যদি এইটা 78 হয়, তাহলে এইটা কিউ আর বৃত্তচাপের উপর এইটা একই বৃত্তপ্রস্থ কোণ, এইটা হয়ে যাবে 78, 78 ডিগ্রি, ঠিক আছে। কি চেয়েছে এখানে, কিউ এস আর, কিউ এস আর কিসের মান চেয়েছে দেখো, এখানে মান চেয়েছে কিউ এস আর, তাই তো, কিউ এস আর এর মান চেয়েছে কিউ এস আর, তাহলে এখানে কিউ এস আর হয়ে যাবে স্বাভাবিকভাবে 78 ডিগ্রি। তাহলে কি বলেছে দেখো, এখানে বলেছে ত্রিভুজ পি কিউ আর এর পরিবৃত্তের কেন্দ্র ও, ত্রিভুজ পি কিউ আর এর পরিবৃত্তের কেন্দ্র ও, আর কি বলা আছে, এগুলো যেভাবে বলা আছে লিখতে হবে। পি কিউ আর এর সমদ্বিখণ্ডক বৃত্তকে এস বিন্দুতে ছেদ করে, কোণ পি কিউ আর এর সমদ্বিখণ্ডক বৃত্তকে এস বিন্দুতে ছেদ করে, ঠিক আছে। সমদ্বিখণ্ডক বৃত্তকে এস বিন্দুতে ছেদ করে। কোণ এস কিউ আর সমান 35, কোণ এস কিউ আর ইজ ইকুয়াল টু 35,
অতএব কোণ পি কিউ এস ইজ ইকুয়াল টু 35 হবে। ঠিক আছে, আর কোণ আর কি বলা আছে, কোণ পি আর কিউ 32, কোণ পি আর কিউ ইজ ইকুয়াল টু 32। অতএব ত্রিভুজ পি কিউ আর এর কোণ কিউ পি আর এর মান কত, 180 ডিগ্রি থেকে এই দুটো এগুলো বিয়োগ, এই দুটো সমষ্টি, এটা হচ্ছে 35 35 আর এটা 32, তাহলে 180 মাইনাস 102 ইজ ইকুয়াল টু 78 ডিগ্রি হয়ে যাচ্ছে এই কোণটা। এবার দেখো কিউআর বৃত্তচাপের ওপর, কিউআর বৃত্তচাপের ওপর কোণ কিউ পি আর ও কোণ কিউ এস আর একই বৃত্তাংশস্থ কোণ, একই বৃত্তাংশস্থ কোণ। অতএব কোণ কিউ পি আর ইজ ইকুয়াল টু কোণ কিউ এস আর ইজ ইকুয়াল টু 78 ডিগ্রি। তাহলে স্টেটমেন্ট লিখবে, কি বলেছে যে কিউ এস আর এর মান কত, তাই তো, যে কিউ এস আর এর মান, অতএব কোণ কিউ এস আর এর মান 78 ডিগ্রি। দেখো এবার দেখো আমরা 6 দাগে যাব, দেখে নাও এই প্রসেসটা। 6 দাগ, 6 দাগের অঙ্ক কি বলেছে দেখো, এখানে বলে দিয়েছে 6 দাগেরটা, যে ত্রিভুজ এবিসি ডিএফ সদৃশ এবিসি ও ডিএফ এর এবি বিসি সি এ বাহুর অনুরূপ যথাক্রমে ডিইএফ ও ডিএফ। আচ্ছা, ত্রিভুজ এ বি সি সদৃশ ত্রিভুজ ডিইএফ। আচ্ছা, ডিএফ ত্রিভুজ এবিসি ও ডিএফ এ, ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এ, এফ এর কি এবি বিসি সি এ বাহুর অনুরূপ বাহুগুলি যথাক্রমে এবি বিসি সি এ বাহুর অনুরূপ বাহুগুলি যথাক্রমে, অনুরূপ বাহুগুলি যথাক্রমে ডিইএফ ও ডিএফ, ডিইএফ ও ডিএফ। তার মানে এই যে আমি এবিসি ত্রিভুজটাকে বড় ত্রিভুজ ভাবছি, এটাকে মনে করো এ বি সি, আর এটাকে একটু ছোট ত্রিভুজ ভাবছি। এরা যদি সদৃশ হয়, এটা এ বির সঙ্গে অনুরূপ ডি, তাহলে এইটা হয়ে গেল, এটা ডি ই হয়ে যাচ্ছে, এটা বিসির সঙ্গে ইএফ বিসি, তার মানে এখানটা এফ হবে, এইরকম হচ্ছে। এবার সদৃশ ত্রিভুজের বাহুগুলি সমানুপাতি হয়, কোণগুলি সমান হয়, এবার অনুরূপ কোণগুলি নিশ্চয়ই সমান হবে। এবার কি দেওয়া আছে দেখো, প্রদত্ত আছে, প্রদত্ত কোণ এ 47, কোণ ই 83, কোণ এ ইজ ইকুয়াল টু 47 এবং কোণ ই ইজ ইকুয়াল টু, কোণ ই ইজ ইকুয়াল টু কত, এ 47 আর কোণ ই ইজ ইকুয়াল টু 83। ই ইজ ইকুয়াল টু 83 হলে কোণ সি এর মান চেয়েছে, তাহলে অতএব কোণ এ এর সঙ্গে কোণ এ ইজ ইকুয়াল টু কোণ ডি ইজ ইকুয়াল টু 47 আর কোণ ই ইজ ইকুয়াল টু কোণ এফ ইজ ইকুয়াল টু, না, কোণ ই ইজ ইকুয়াল টু কোণ বি, ই এর সঙ্গে বি কোণ সমান হবে, এই যে ই আর বি, ই ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু 83। অতএব কোণ সি ইজ ইকুয়াল টু কোণ এফ ইজ ইকুয়াল টু কত হবে, এটা হয়ে যাবে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 মাইনাস এই যে 43 প্লাস 83, 47 প্লাস 83, 180 মাইনাস 37 দশমিক হাত থেকে 1, 8 4 12 13, 130 ডিগ্রি হয়ে যাচ্ছে 50 ডিগ্রি। এইটা আছে দেখো, তাহলে অ্যান্সার লিখবে কোণ সি কোণের মান চাইছে, কোণ সি এর মান 50 ডিগ্রি, এটাই উত্তর লিখবে। কোণ সি এর মান আসছে 50 ডিগ্রি, অতএব বা এফও চাইতে পারতো, তাহলে কোণ সি এর মান 50 ডিগ্রি, যদি এফ বলতো সেটাও কিন্তু 50 ডিগ্রি হতো, যে কোণ এফ এর মান 50 ডিগ্রি। নেক্সট দেখো, এরপর আমরা যাচ্ছি 6 এর পর 7 এর।
সাতের এখানে কি বলছে দেখো, সাতের অঙ্ক বলে দিয়েছে যে ত্রিভুজ এবিসিডি আয়তক্ষেত্রের অভ্যন্তরে ও একটি বিন্দু, ও এ ও বি ও সি ও ডি যুক্ত করা হলো। ও এ সমান 2 সেমি, ও বি 3 সেমি, ও সি 3 সেমি, ও বি √5 সেমি হলে ওডি কত। দেখো এটা একটা প্রয়োগও তোমাদের করেছে, গুরুত্বপূর্ণ প্রয়োগগুলো আমাদের প্লেলিস্ট আছে, দেখবে যে প্রয়োগগুলো যথেষ্ট ইম্পর্টেন্ট, সেগুলো করে দেওয়া আছে, যে সেগুলো মাধ্যমিকের জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট। সেই প্রয়োগ থেকে স্টেটমেন্ট গুলো দিচ্ছে, কিন্তু প্রয়োগের স্টেটমেন্ট কাজে লাগিয়ে শর্ট কোশ্চেন কিছু কিছু আসছে, ঠিক আছে। এই যে আমি বলে দিই, দেখো এই যে একটা এরকম যদি আয়তক্ষেত্র হয়, এইটা যদি এবিসিডি হয়, এ বি সি ডি, এবং এর মধ্যে ও বিন্দু যদি যে কোনো এক জায়গায় থাকে, তাহলে এটা যদি পৃথক পৃথকভাবে যোগ করা হয়, ও এ ও বি ও সি আর ও ডি, এটা মনে করা হলো, তাহলে এখানে কন্ডিশন অনুযায়ী ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার ইজ ইকুয়াল টু ও বি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার, এটা হবে। হ্যাঁ, এটা প্রমাণ করতে বলে, এটা তোমাদের বইয়ে করে দেওয়া আছে, দেখবে তোমাদের বইয়ে করেও দেওয়া আছে, এটা পৃথকাকর্ষণ উপপাদ্য এই চ্যাপ্টারে করে দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, সাতেরটা এটা বলছে যে এ বি সি ডি আয়তক্ষেত্রের অভ্যন্তরে ও একটি বিন্দু, ঠিক আছে। এগুলো লিখবে এরকম, এ বি সি ডি আয়তক্ষেত্রের অভ্যন্তরে, এ বি সি ডি আয়তক্ষেত্রের অভ্যন্তরে ও একটি বিন্দু, এবিসিডি আয়তক্ষেত্রের অভ্যন্তরে ও একটি বিন্দু। এবার বলেছে যে ও এ ও বি ও সি ও ডি যুক্ত করা হলো। ও এ, এগুলো কমা দিলে ভালো হয়, ও কমা এ, ও কমা বি, ডট কমা দিয়ে ও কমা সি এবং ও কমা ডি যুক্ত করা হলো। এইরকম লেখাগুলো থাকলে ভালো হয়, যুক্ত করা হলো, ঠিক আছে। এবার দেখো প্রদত্ত কি আছে, প্রদত্ত ও এ ইজ ইকুয়াল টু 2 সেমি, ও এ সমান 2 সেমি, ও সি ইজ ইকুয়াল টু 3 সেমি, হ্যাঁ, ও এ 2, ও 3 সি, ও সি 3 সেমি, আর ও বি √5 সেমি, ও বি ইজ ইকুয়াল টু √5 সেমি। এবার আমরা স্টেটমেন্টটা নিচ্ছি, দেখো ও এ স্কোয়ার আমরা জানি বলে, আমরা জানি কি জানি, এইটা ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার ইজ ইকুয়াল টু ও বি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার। তাহলে ও এ এটা 2 স্কোয়ার, ও সি এটা 3 স্কোয়ার, ও বি ইজ এটা √5 স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার। তাহলে এটা যখন 4 হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 9, এটা √5 স্কোয়ার 5 হয়ে যাচ্ছে, এটা স্কোয়ার, হ্যাঁ, প্লাস ও ডি স্কোয়ার, বা 5 প্লাস ও ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা হয়ে যাচ্ছে 9 4 13, বা ও ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 13 মাইনাস 5, বা ও ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 8, 8 রুট করলে হয়ে যায় ও ডি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2√2, পজিটিভটা গ্রাহ্য, ও ডি ইজ ইকুয়াল টু 2√2 লিখবে। ওডি সমান কত চেয়েছে, ওডি এর দৈর্ঘ্য 2√2 সেমি। স্টেটমেন্ট অবশ্যই লিখবে ওডি এর দৈর্ঘ্য 2√2 সেমি। প্রসেসটা দেখে নাও এখানে খুব ভালো করে, ওডি এর দৈর্ঘ্য 2√2 সেমি লিখবে, প্রসেসটা এখানে খুব ভালো করে দেখে নাও। দেখো 7 হলো, এবার আমরা 8 দাগে যাচ্ছি। অ্যান্সারটা অবশ্যই লিখবে ওডি এর দৈর্ঘ্য 2√2 সেমি, এটা অবশ্যই লিখবে। 8 দাগে যাচ্ছি, দেখো 8 দাগের বলেছে এক্স সাইন 45 cos 45 tan 60, এক্স সাইন 45 cos 45 tan 60 is equal to x sin 45 cos 45 tan 60 is equal to tan square 45 minus cos 60. x sin 45 cos 45 tan 60 is equal to sin square 45 minus cos 60 হলে x এর মান। এখান থেকে x এর মানটা নির্ণয় করতে হবে। দেখো আমরা x এর মানটা নির্ণয় করে দেখাচ্ছি এখান থেকে। তাহলে দেখো, বা x sin 45 এর মান 1/√2 বসালাম, cos 45 এর মান 1/√2। এই টেবিলটা তোমাদের তৈরি রাখতে হবে, যে ত্রিকোণমিতির একটা টেবিল আছে, সেই টেবিলটা তোমাদের তৈরি রাখতে হবে। আচ্ছা, tan 60 এর মান কত, √3 is equal to tan 45 এর মান 1, তার স্কয়ার আছে cos 60, cos 60 এর মান হচ্ছে sin 30 এর মান যেটা, cos 60 এর মান সেটা, ঠিক আছে। cos 60 এর মান হয়ে যাচ্ছে হাফ, বা তাহলে এটা গুণ করলে x √3 বাই দুটো √2 গুণ করলে 2 হয়ে যাচ্ছে, 1 এর স্কয়ার 1 হয়, 1 মাইনাস হাফ, বা এটা হয়ে যাচ্ছে x √3/2, এখানে 2 লসাগু, 2 একে 2 মাইনাস 1,
বা এক্স রুট থ্রি 2 2 কেটে দাও, এক্স রুট থ্রি 2 মাইনাস 1 1 বা এক্স ইজ ইকুয়াল টু 1 বাই রুট থ্রি। অতএব এক্স এর মান চেয়েছে, এক্স এর মান 1 বাই রুট থ্রি, এক্স এর মান 1 বাই রুট থ্রি আসছে। দেখো এক্স এর মান আসছে 1 বাই রুট থ্রি। নেক্সট দেখো এবার আমরা 8 দাগের হয়ে গেল, 9 দাগের অঙ্কে যাব। 9 দাগের অঙ্ক কি বলছে দেখো, প্রত্যেকটা অঙ্ক খুব ভালো করে প্র্যাকটিস করবে। নয় দাগের বলেছে sec 4a ইজ ইকুয়াল টু cosec a মাইনাস 20, যেখানে 4 এর ধনাত্মক সূক্ষ্মকোণ a এর মান চেয়েছে। sec 4a একদমই সহজ অঙ্ক, sec 4a ইজ ইকুয়াল টু cosec a মাইনাস 20, তাই তো? এটা দেওয়া আছে sec 4a ইজ ইকুয়াল টু cosec a মাইনাস 20। এখানে 4 এর ধনাত্মক সূক্ষ্মকোণ মানে 90 এর যে ছোট, এটাও ধনাত্মক সূক্ষ্মকোণ হবে। আচ্ছা, তার মানে 4 এর ধনাত্মক সূক্ষ্মকোণ মানে এটাও সূক্ষ্মকোণ হবে। তাহলে যেহেতু 4 এর ধনাত্মক সূক্ষ্মকোণ 90 এর যে ছোট, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 90 মাইনাস 4a। এটা sec হবে না, এটা cosec হবে, কারণ cosec 90 মাইনাস থিটা, তবে তো sec থিটা হয়, এটা হয়ে যাবে cosec। অতএব cosec 90 মাইনাস থিটা, এটা 90 এর ছোট, সেই হিসাবে আমরা 90 মাইনাস হিসেবে লিখতে পারলাম। ইজ ইকুয়াল টু এদিকেও cosec আছে, cosec a মাইনাস 20। উভয় দিক দিয়ে যদি cosec আমরা তুলে দিই, কেউ যদি উভয় দিকটাকে সেকে প্রকাশ করতে চাইতো, এটাকেও সেকে নিয়ে যেতে চাইতো, তাহলেও হতো, কোনো অসুবিধা নেই। তাহলে 90 মাইনাস 4a ইজ ইকুয়াল টু a মাইনাস 20, বা মাইনাস 4a মাইনাস a ইজ ইকুয়াল টু মাইনাস 20 মাইনাস 90, বা মাইনাস 5a ইজ ইকুয়াল টু মাইনাস 110, মাইনাস মাইনাস কেটে গেল। অতএব a ইজ ইকুয়াল টু 110 বাই 5, বা a ইজ ইকুয়াল টু 5 দুগুণে 10, 2 5 দুগুণে 10, a ইজ ইকুয়াল টু 22 আসছে। তাহলে কি বলেছে যে a এর মান কত, তাই তো? a এর মান কত চেয়েছে, তাহলে লিখবে a এর মান 22 ডিগ্রি। অতএব a এর মান 22 এত ডিগ্রি হলো। 9টা দেখো, এবার দেখো 9 দাগের হয়ে গেল। 10 দাগের অঙ্ক যাব। 10 দাগের অঙ্ক কি বলছে, একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল দেয়া আছে। লম্ববৃত্তাকার চোঙ বক্রতলের ক্ষেত্রফল, ভূমির ব্যাসার্ধ, আয়তন দেয়া আছে। আচ্ছা, লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ আর একক, তাই তো? লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ আর একক, কি বলা আছে, আয়তন ভি ঘন একক। আচ্ছা, আয়তন সমান ভি ঘন একক, আর কি বলা আছে, ভূমির ক্ষেত্রফল না, বক্রতলের ক্ষেত্রফল সি বর্গ একক। বক্রতলের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু সি বর্গ একক। তাহলে অতএব ভি ইজ ইকুয়াল টু কত হবে, লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ দেওয়া থাকলে, লম্ববৃত্তাকার চোঙ ভূমির ব্যাসার্ধ দেওয়া থাকলে এইটা হয়ে যাচ্ছে। আচ্ছা, ধরে নিয়ে দেখো, ধরি চোঙের উচ্চতা, চোঙের উচ্চতা ইজ ইকুয়াল টু এইচ একক। অতএব চোঙের আয়তন কত হয়ে যাচ্ছে, পাই আর স্কোয়ার এইচ এত ঘন একক। এইটা হয়ে যাচ্ছে চোঙের আয়তন, ঠিক আছে? আচ্ছা, তার মানে ভি এর মান এইটা হয়ে যাচ্ছে। অতএব চোঙের বক্রতলের ক্ষেত্রফল এইটা হচ্ছে সি। এখানে ব্র্যাকেটে ভি লিখে দিতে পারতে, এখানে ব্র্যাকেটে ভি ইজ ইকুয়াল টু, আর এটা হচ্ছে সি ইজ ইকুয়াল টু, বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ এত বর্গ একক, ঠিক আছে? তাহলে এবার দেখো শর্ত কি চেয়েছে, এখানে চেয়েছে সি আর বাই ভি এর মান চেয়েছে, তাই তো? সি আর বাই ভি এর মান নির্ণয় করো। তাহলে
অতএব সি আর বাই ভি কত, সি এর মান হয়ে যাচ্ছে 2 পাই আর এইচ ইন্টু আর, আর এটা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। এখানে দেখো পাই পাই কাটলো, এইচ এইচ কাটলো, এই আর কেটে গিয়ে একটা আর পড়ে আছে, এই আর আবার কেটে গেল, ইজিক্যাল টু এইটা আসছে। অতএব সি আর বাই ভি এর মান 2 আসছে। এর কোনো একক থাকবে না, কারণ এটা আনুপাতিক মান, এই যে বাই আকারে আছে এটা আনুপাতিক মান, ঠিক আছে, এর কোনো একক থাকবে না। তাহলে সি আর বাই ভি এর মান 2 আসছে। দেখো সি আর বাই ভি এর মান 2 এলো, ঠিক আছে। দেখো 10এরটা হয়ে গেল, এবার 11 অঙ্কে যাবো আমরা, প্রসেসটা দেখে নাও। এটা সি আর বাই ভি এর মান আসছে আমাদের, সি আর বাই ভি এর মান 2, 11 অঙ্ক কি বলেছে দেখো। অঙ্ক বলে দিয়েছে একটি আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সমষ্টি 10 একক, কর্ণের দৈর্ঘ্য 8 একক হলে আয়তঘনের সমগ্রতলের ক্ষেত্রফল। আয়তঘনের সমগ্রতলের ক্ষেত্রফল, ধরি আয়তঘনের দৈর্ঘ্য, ধরি আয়তঘনের দৈর্ঘ্য সমান a একক, আয়তঘনের প্রস্থ সমান b একক, এবং আয়তঘনের উচ্চতা ইজ ইকুয়াল টু c একক আমরা ধরে নিচ্ছি। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমরা ধরে নিলাম। এখানে কি বলেছে, আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমষ্টি। অতএব শর্তানুসারে দেওয়া আছে যেটা, শর্তানুসারে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু, তিনটে সমষ্টি বলেছে 10 একক, তার মানে এটা যেগুলো 10 হবে, উভয় দিক সমান যেহেতু, ঠিক আছে। আর বলেছে উহার কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য সূত্র কি, কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে, সে কর্ণের দৈর্ঘ্য সূত্র ফেলি আমরা, আবার এটা কমা দিয়ে রুট ওভার অফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 8। এইটা কর্ণের দৈর্ঘ্য নির্ণয় সূত্র, রুট ওভার অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, সেটা ইজ ইকুয়াল টু কর্ণের দৈর্ঘ্য নির্ণয় সূত্র, ঠিক আছে। তাহলে এটা উভয় দিকে যদি আমরা বর্গ করি, অথবা আমরা পেয়ে যাচ্ছি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 64, এটা পেয়ে গেলাম, ঠিক আছে। এবার দেখো a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 10, অতএব বর্গ করে দিই উভয় দিকে, a প্লাস বি প্লাস সি তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 10 স্কোয়ার। এইটা হয়ে যাচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca ইজ ইকুয়াল টু 100। এটা তোমাদের তৈরি রাখতে হবে, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলা, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 2ab 2bc 2ca। এটা 1 নাম্বার দিয়ে দাও, এখানে লিখে দাও 1 থেকে পাই, ঠিক আছে। দুটো কন্ডিশন বলে দিয়েছে, দুটো কন্ডিশন নিয়েছি। এবার দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কত, 64। অতএব 64 প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ ইজ ইকুয়াল টু 100, বা 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ ইজ ইকুয়াল টু 100 মাইনাস 64, বা 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ ইজ ইকুয়াল টু 36। তাহলে এইটাই হচ্ছে একটা আয়তঘনের সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় সূত্র। 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য, এইটা। এবার এবিসি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ধরে নিয়েছি, তাহলে এটাই আসছে। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল চলে আসছে 36 বর্গ একক বা বর্গ সেমি, এখানে আছে, তাই তো, এখানে সেমিতে আছে সমস্ত কিছু। কিসে বলা আছে, বলা আছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সময় এত একক, না একক আছে, সমস্ত কিছু শুধু একক দেওয়া আছে। তাহলে লিখবে আয়তঘনের সমগ্রতলের ক্ষেত্রফল 36 বর্গ একক। আয়তঘনের সমগ্রতলের ক্ষেত্রফল তোমাদের যদিও এটা 36 বর্গ সেমি আছে, কিন্তু কোশ্চেনে কোথাও সেমি উল্লেখ করা নেই। অতএব আয়তঘনের সমগ্রতলের ক্ষেত্রফল, অতএব আয়তঘনের সমগ্রতলের ক্ষেত্রফল 36 বর্গ একক, ঠিক আছে, এটা লিখবে। আয়তঘনের সমগ্রতলের ক্ষেত্রফল 36 বর্গ একক। দেখো প্রসেসটা। নেক্সট দেখো এই পেজের আজকের লাস্ট অঙ্ক, যেটা সলভ করব। পরিসংখ্যা বিভাজনের তালিকা যৌগিক গড় দেয়া আছে, পরিসংখ্যা বিভাজনের তালিকার যৌগিক গড় দেয়া আছে, সেখান থেকে সমস্ত রকম সূত্র তৈরি রাখবে। এখানে বলেছে পরিসংখ্যা বিভাজন তালিকার যৌগিক গড় 54, তাই তো। যৌগিক গড় পরিসংখ্যা বিভাজন তালিকার
যৌগিক গড় ইজ ইকুয়াল টু 54, তাই তো? পরিসংখ্যা বিভাজন তালিকার যৌগিক গড় 54 এবং সামেশন অফ এফআই দেওয়া আছে 40 প্লাস কে, এবং সামেশন অফ এফআই ইজ ইকুয়াল টু 40 প্লাস কে। আর সামেশন অফ এফআই এক্সআই কত? সামেশন অফ এফআই এক্সআই দেওয়া আছে 2200 প্লাস 50 কে, 2200 প্লাস 50 কে, এটা দেওয়া আছে। দেখো এখান থেকে কি বলেছে, এখান থেকে কে এর মান নির্ণয় করো। অতএব আমরা জানি সহজ অঙ্ক, দেখো শুধু ক্যালকুলেশনটা ঠিক করে করতে হবে। আমরা জানি যৌগিক গড় মানে এক্স বার ইজ ইকুয়াল টু সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই। এখানে ভ্যালুগুলো পুট করো। 54 ইজ ইকুয়াল টু এই মানটা দেওয়া আছে 2200 প্লাস 50 কে, এই মানটা দেওয়া আছে 40 প্লাস কে, কোনাকুনি গুণ করে দাও। এইটা আসছে 2200 প্লাস 50 কে, এইটা হচ্ছে শূন্য বসিয়ে দিচ্ছি আমরা, 4 শূন্য 4 4 16 6 হাতে 1, 4 4 16 6 হাতে 1, 4 5 20 আর 1 21, 2160 প্লাস 54 কে, বা এদিকে বাঁ দিকে 50 কে রাখি মাইনাস 54 কে নিয়ে আসছি। এটা 2160 আর 2200টাকে ডান দিকে নিয়ে যাচ্ছি, এটা হচ্ছে 2200, বা এটা 54 বড় মাইনাস 4 কে ইজ ইকুয়াল টু মাইনাস 40, যেহেতু 2200 বড় তার চিহ্ন বসবে। যোগ বিয়োগের ক্ষেত্রে যে সংখ্যাটা বড় থাকে তার চিহ্নটাই বসে, ঠিক আছে? এটা মাইনাস মাইনাস কেটে গেল, অতএব কে ইজ ইকুয়াল টু 40/4, অতএব কে ইজ ইকুয়াল টু 10 আসছে। অতএব কে এর মানই চেয়েছে, কে এর মান 10, বা নির্ণয় কে এর মান 10, এভাবে অ্যান্সার লিখবে। দেখো কে এর মান আসছে 10। দেখো এর সাথে সাথে আমাদের পর্ষদের টেস্ট পেপারের যে প্রথম ম্যাথের কোশ্চেন ছিল 374 পাতার, সেটা সলভ হলো, কমপ্লিট হলো। দেখো যে কোনো প্রবলেম থাকলে, ডাউট থাকলে তোমরা অবশ্যই বলবে, সেগুলো আমরা পুনরায় ডিসকাস করবো। পর্ষদের টেস্ট পেপার সলিউশন শুরু করেছি, এরপর আমরা প্রত্যেকটা পেজ সলভ করতে থাকবো, এবং শর্ট কোশ্চেন সমস্ত কিছু হয়ে গেলে তারপর বড় কোশ্চেনও সলভ করবো। আমাদের ক্লাস, আমাদের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা ভিডিওগুলো লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে, যাতে পরবর্তী ক্লাস পাবলিশ করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যত দ্রুত পারবো আমরা পর্ষদের টেস্ট পেপার সম্পূর্ণরূপে সলিউশন করে দেবো। এছাড়া যারা অন্যান্য ক্লাসের স্টুডেন্ট হচ্ছে, ক্লাস 9, ক্লাস 11 এবং 12 ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের করে দেওয়া আছে। ওকে, আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি। পরবর্তী ক্লাসে খুব দ্রুত এবং এর পরের পেজটা সলভ করবো ম্যাথামেটিক্সের। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।